প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আব্বাকে উদ্ধার করতেছে সব বিপদ আপদ থেকে। আব্বার সমস্ত ব্যবসা বাণিজ্য অফিস আদালত সবকিছু সে একা হাতে সামলায়। এটার পিছনে নিশ্চয়ই কোনো তার কুবুদ্ধি আছে। হ্যাঁ, দেখবি কোন দিন কি করে জানি সবকিছু নিজের নামে করে নেবে, তখন তোরা বুঝবি মজা। আমার কথাটা তো সময় থাকতে শুনলি না। আরে না, নওয়াজকে আর্জেন্টিনা নিয়ে যাওয়ার ব্যাপারে কি রাজি করাতে পেরেছো? না খালু, কোনোভাবেই রাজি করাতে পারছি না। তার একটাই কথা, সে আর্জেন্টিনা চলে গেলে তুমি নাকি পলিটিক্সে বিপদে পড়বে। আরে আমার সবচেয়ে বড় বিপদ তো নিজে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। গান শুনবো আর আড্ডা তো দিবই। একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আসলে ব্যস্ততা নিশ্চয় থাকা হচ্ছে, কিন্তু অবসরটা আসলে কিভাবে কাটানো হয়? অবসর সময় বলতে আসলে আমার অবসর কোনো সময় নাই। আমার গান নিয়েই সবসময় থাকি, যতটুকু সময় পাই। গানের সাথে স্টুডিও রয়েছে আমার, সেখানে গান লেখা, সুর করা, মিউজিক কম্পোজিশন করা সব করতে হয়। মানে কোনো অবসর নাই? এরকম হয় না যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া বা কোথায় ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো? হ্যাঁ, সেটাও মিউজিক্যাল জার্নি থাকে। আচ্ছা, সঙ্গীত সম্পর্কিত যেসব টাস্ক রয়েছে আমাদের বন্ধু সার্কেলটা এমন, ঘুরতে যাই। মানে যাদের সাথে ঘুরতে যাওয়া হয় বা যাদের সাথে আড্ডা দেওয়া হয় তারাও সঙ্গীতের মানুষ? হ্যাঁ, সঙ্গীতের মানুষ। আচ্ছা, এই যে এখন গান নিয়ে ব্যস্ত থাকছেন, অনেকগুলো প্ল্যাটফর্মে তো এখন আসলে আছে, নিজেদের মৌলিক গানগুলো আছে, নিজের ইউটিউব চ্যানেল আছে, নাটকে এখন একটা বড় সুযোগ তৈরি হয়েছে গান করার, তারপর তো চলচ্চিত্র আছেই। কোনটা নিয়ে এখন একটু বেশি ব্যস্ত আছেন বা মনোযোগ দিচ্ছেন? আসলে আমি সুরের জন্য সবসময় ব্যস্ত থাকি। তারপরে হচ্ছে যে আমি লাস্ট প্লেব্যাক করলাম জামদানি সিনেমায়, তো প্লেব্যাকটা বেশি করা হয়েছে, কিন্তু এখনো রিলিজ হয় নাই। প্রায় 5টা সিনেমাতে করেছি। আর নাটকে সবচেয়ে বেশি গান করা হয়েছে। নাটকে আমার সুর করা বা লেখা অনেক গানই নাটকে করেছি আমি। তার মধ্যে নাটক থেকে যেমন পারিসা শিরোনামে ক্রাশ নাটকে আমি গান ছিল। তারপরে আমি তো আমার আছে আরজে নাটকের একটি গান ছিল। তো আরো অনেক গান, আসলে উড়াল পাখিতে করলাম আহমেদ রিজভী ভাই। মানে আসলে নাটক এতগুলোতে কাজ করা হয় যে নামও মনে থাকে না যে কখন কোনটাতে কাজ করা হচ্ছে। কতগুলো নাটকে গান করেছি আমার মনে নেই, তবে যখন টেলিভিশন লাইভে বসে, যখন ফেসবুকে আসি, মানুষ অডিয়েন্স যখন জিজ্ঞেস করে, তখন আমার মনে হয় যে আরে আমি তো এই নাটকে এই গান গিয়েছিলাম। আচ্ছা, মনে থাকে না গানের কথা। আচ্ছা, লাইভের কথা বলছিলেন আপনি। সাধারণত যখন লাইভে গান করেন কিংবা স্টেজে পারফর্ম করতে যান, তখন কোন গানের রিকোয়েস্টটা সবথেকে বেশি আসে? কোন গানের বেশি আসে? হচ্ছে পারিসা। আচ্ছা, তারপর হচ্ছে চোখ লাল কিসে, লাস্ট যে গানটি করলাম আমার লেখা সুর করা, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। ওটা একটু লোকো ধাঁচের আর কি। এই গানটিও অনেক রিকোয়েস্ট আসে। আমি তো আমার আসে।
আর আরো অনেক মানে যে গানগুলোই বেশিরভাগই করা হয়েছে আসলে আমি একদিক দিয়ে সৌভাগ্যবান যে আমার টেলিভিশন লাইভে যখন বসি জি প্রায় 8-10টা মৌলিক গান আমার ওই গানগুলো আমার গাওয়া গানগুলো আমার সুর করা বা নতুন গানের এগুলোর হচ্ছে রিকোয়েস্ট আসে। এটা আসলে আমি বলবো যে এটা সার্থকতা, এটা কিন্তু একজন শিল্পীর জন্য খুবই সত্যি তাই। সার্থকতা যে মৌলিক গানের রিকোয়েস্ট যখন আসে। আর শিল্পী আসলে এখনো হতে পারি নাই গায়ক বলতে গেলে আসলে ওটা প্রসেসিং এ আছে, ওটা চলতে চলতে একটা সময় শিল্পী হয়ে হতে যাবে। অনেক টাফ শিল্পী হওয়া দেখা যাক। আচ্ছা, এই যে শিল্পী হওয়া যে এত কঠিন একটা কাজ, এই কঠিন সিদ্ধান্তটা কিভাবে নিয়েছিলেন বা কেন নিয়েছিলেন? আসলে আমার সুরের প্রতি যে মায়া এটা আমার জেনেটিক্যালি আমার মায়ের কাছ থেকে পাওয়া, মায়ের কাছে হাতে করি। মা যখন গান গাইতেন আমি ছোটবেলায় আমি শুনতাম, আমার তার কোলের উপর বসিয়ে রাতে গান গাইতেন, অনেক সময় শোনাতেন। নজরুল সঙ্গীত আমার মায়ের খুব প্রিয় ছিল, তো যখন শোনাতেন তখন আসলে আমি বুঝতাম মা এত সুন্দর গান গাইতে পারেন। কখনো প্রফেশনালি গাইনি আমার মা, বাট ওই গান শুনে আমার খুব সুরের প্রতি মায়া জন্মে যায় এবং আমি চিন্তা করি যে কি যেন রয়েছে আসলে, দেখা যায় না, অনুভব করা যায়, ছোঁয়া যায় না। তো তারপর থেকেই সুরের শুরু হয় আমার সেজো চাচার কাছে মানে মায়ের কাছে হাতে করে, পর সেজো চাচার কাছে প্রথম গান শেখা। তো তখন আমি বুঝতে পারলাম যে গান শুনলে না মানুষ কান্না করে, আবার হাসে, মানুষের আবেগগুলোকে বোঝা যায়, স্পর্শ করে। তো সেই ব্যাপারটা থেকে আদর করে আমাকে। গান শুনে আমাকে অনেক মানুষ, মানে ছোটবেলায় আমি প্রচন্ড মানুষের ভালোবাসা পেয়েছি। তো তখন থেকে আমি চিন্তা করি যে আমি সুরের মধ্যে থাকতে চাই। আচ্ছা, আমার একাডেমিক লেখাপড়া যাই থাকুক, সুরেই থাকবো আমি। অনেকে তো থাকে শখের বশে, মানে একটা শৌখিনতার জায়গা থেকে গানটা করে, হয়তো পেশাগত জায়গাটা একরকম থাকে, শৌখিনতার জায়গা আর একরকম থাকে, কিন্তু আপনার পেশা এবং শৌখিনতা দুটোই আসলে এটা কি একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই, কারণ হচ্ছে যে সঙ্গীতে এটা মহাসমুদ্র, এর কোনো সিলেবাস নাই না, আর এটা প্রচন্ড এটা সুর একটা প্রেইং এর মতো আর কি, হ্যাঁ, প্রার্থনার মতো। এটা চর্চা করলে সুর তো প্রকৃতির দান, তো এটার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করতে হয় এবং বোঝা যায় না যে আসলে কোন গানটা মানুষ পছন্দ করবে। এটা অটোমেটিক হয়ে যায়, মানে মহান সৃষ্টিকর্তা ওই সৃষ্টিশীলতায় যার যতটুকু গভীরতা ঠিক ততটুকু আমার কাছে, আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি আর কি, মানুষ এটা রেসপন্স করে। আচ্ছা, হ্যাঁ, তো তখন থেকে আমার একটা ছিল যে চ্যালেঞ্জ বলতে কি, আমি মনে করি যে যে কাজটা ভালো লাগে সেটা যদি মন দিয়ে অনেস্টলি করা যায় তাহলে সেটার উপরে আমার মনে হয় কি যে কোনো না কোনো ভাবে সেটা সুযোগ এসে যায় কাজের ক্ষেত্রে। ঠিক আছে, গানের মানুষ যেহেতু গান তো শুনবই, কোন গানটি শোনাবে প্রথমে আমাদের? আচ্ছা, আমি মানে একটা গান করেছিলাম মন পিঞ্জিরা নাটকে। এটা আজকে ভেবেছি যে আমি একটু গাইবো আর কি, শেয়ার করবো। মুক্তাসিম মাহির লেখা, ছোট ভাই, আর হচ্ছে সালমান জাহিমের সুর ও সঙ্গীতে। থাকতে চাইয়া তোমার কাছে কেন আমি নাই, তোমার লাইগা হাত খানা বাড়াই, তোমার বুকের মধ্যে খানে ছিল আমার ঠাই, এখন আমি কোথায় খুঁজে পাই, কেমন কইরা তুমি বিনা সময় বইয়া যায়, ছিলাম আমি যতন কইরা তোমার অপেক্ষায়, মন পিঞ্জিরায় রাইখাও আমি কেন হইলা তুমি বিনে প্রাণ বাঁচে না অন্তর, মন পিঞ্জিরায় রাইখাও বন্ধু কেন হইলা কোন গুণে পুইড়া গেছে তোমার আমার ঘর, আ
বাহ, সুন্দর। রেওয়াজ করার সময়টা কি পান? রেওয়াজটা আসলে ভোকালের তো ভোকালাইজেশনের একটা নির্দিষ্ট সময় প্রতিদিন দিতে হয়। সেটা 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক, আমি নিয়মিত রেওয়াজ করি এবং যতক্ষণ পর্যন্ত আসলে গানের সুরের সাথে তো মানে যেটাকে বলা হচ্ছে প্রেম, হ্যাঁ, না আষ্টে পিষ্টে থাকা যখনই থাকি আমি যদি বসেও থাকি, মানে মুখে হয়তো আওয়াজ না করলেও ভেতর ভেতর আমার ওই রেওয়াজের যে কোনো গানের লাইন বা সুর বা কোনো কিছু এটা হচ্ছে কাজ করতে থাকে অটোমেটিকলি। আচ্ছা, এখন পর্যন্ত অনেক স্টেজ প্রোগ্রাম আপনি করেছেন, কিন্তু জীবনের প্রথম স্টেজে দাঁড়ানোর অভিজ্ঞতাটা তো একেবারেই বিশেষ থাকে, সেটা অনেক ছোটবেলায়। মনে আছে সেই সময়টার কথাটা? হ্যাঁ, আমি যখন আমি স্কুলে তো আসলে হয় কি, স্কুলে তো প্রোগ্রাম থাকে, স্বাধীনতা দিবস অনেক সময় থাকে না, তো সে প্রোগ্রামে তো গান গাইতে হয়, তবে খালি গলায় গেয়েছি এরকম। আচ্ছা, আমার মনে আছে যে ছোটবেলায় আমি অনেক উপরে গান গাইতে পারি আর কি, অনেক উপরে গলা যায়। তো আমাদের এলাকার রহিম মামার নামে একজন, ওনার আমি মামাই ডাকতাম, ওনার মাইকের বিজনেস ছিল আর কি। আগে তো মাইক, বড় মাইক ইউজ করে, মানে এরকম সাউন্ড সিস্টেম না ছিল না। তো যখন স্কুলে প্রতিযোগিতায় আমি একটা গানই প্রথম যখন শিখেছিলাম, প্রায় 3 বছর পর 3 বছরে একই গান গিয়ে আমি ফার্স্ট হতাম। কোন গান ছিল সেটা? ওটা একটা সুফি গান, সুফি টাইপসের গান আর কি। আমার সেজো কাকা আমাকে শিখিয়েছিলেন, মোহাম্মদ আলী। তো মাইক্রোফোনে যখন আমি গান গাইছিলাম, হঠাৎ করে মাইকে আগুন ধরে গিয়েছিল, মানে পেছনে যে কেবল থাকে, মানে আমি এত জোরে গাইছি এবং এত জোরে, মানে তখন তো ছোট মানুষ, গাইছি আমি ভালোই, আমাকে সবাই খুব আদর করছে এবং আমি যেহেতু প্রথম হয়েছি, তো আগুন ধরে গেলে খুব মজার একটা বিষয়, আমাকে সে ডেকে নিয়ে আমাকে চকলেট দিছে। হ্যাঁ, গান গিয়ে পুরো আগুন ধরে, হ্যাঁ, ওই যেমন কারেন্টে যেমন আগুন ধরলে লাইনে চচ্চর করে এরকম আগুন পড়ে, হ্যাঁ পড়ে। তো উনি আমাকে কোলের উপর বসে, আমার খুব মনে আছে, আমি চকলেট খাচ্ছিলাম, আমি কোলের উপর বসে আছি, আমাকে বলতেছিল যে আমার জীবনে আমি কখনো দেখি নাই যে মাইকের পেছনে আগুন ধরে যায়, এবং অনেকের কাছে বলতেছিল যে বাপ রে বাপ, ও এত উপরে গান গাইছে, চিল্লায় গাইছি তো আগুন ধরায় ফেলছে এরকম। তারপর দেখা হলে আমাকে খুব আদর করতো, চকলেট দিত আর কি। এই সেই আগুন জ্বালানো শুরু হলো, তারপর থেকে মারা গেছেন, আল্লাহ তাকে মানে আত্মার মাগফিরাত কামনা করি। আচ্ছা, এই যে গ্রামে বেড়ে ওঠা বা বড় হওয়া, সেটার কারণে কি আপনার লোকগানের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছিল? কারণ পরবর্তীতে এসে তো আপনি লোকগানের যে প্রশিক্ষণ সেটা নিয়েছিলেন। হ্যাঁ, আমি আসলে প্রথমে তো লোকগানের গুরুত্বটা আমি বুঝতে পারিনি, ছোটবেলায় তো আসলে অতটা বুঝতাম না, যদিও লোক সুফি দিয়ে আমার শুরু, বাট গুরুত্বটা পরে বুঝলাম যে আমার পরিচয় কি। আমি যে বুঝতে পেরেছি যে আমার পরিচয় হচ্ছে আমি বাঙালি, আর বাঙালির পরিচয় মানে হচ্ছে লোক সংস্কৃতি আসবেই। প্রত্যেকটা দেশেরই লোক সংস্কৃতি রয়েছে, তার মধ্যে আমাদের দেশের যে লোক গানের যে ধারা, এত বৈচিত্র্যময়তা মানে অন্য পৃথিবীর কোনো দেশে নাই, এবং বিস্তৃত অনেক। এবং লোকগানের মধ্যে কিন্তু আরো অনেকগুলো ভাগ আছে, জারি, শাড়ি, গম্ভীরা, লালন, হ্যাঁ, সব ধরনের গান। এবং আপনাকে সব ধরনের গানই করা হয়? মোটামুটি আমি সব ধরনের গানই চেষ্টা করেছি, তবে কিছু কিছু জিনিস যেমন ঘেটু গান, তারপরে হচ্ছে আরো কিছু কিছু অষ্ট গান, এই গান সম্পর্কে কিছু ধারণা আছে, বাট আমি এখনো গাইতে পারি না। মানে আসলে তো শেখার তো শেষ নাই, আমাকে তো গাইতেই হবে। তারপরে যখন আমি গুরুত্বটা বুঝলাম যে আমার গানটা আসলে আমি দেশের বাইরে গেলেও তো আমাকে পরিচয় দিতে হবে, আমি বাঙালি, আর বাঙালি মানে হচ্ছে হাসন, লালন, রাধারমন, হ্যাঁ, এই ধরনের গান, পল্লী গীতি, লালন, মানে যে ধরনের গান আর কি। তো তখন আমার সিদ্ধান্ত হলো পরিবার থেকে যে এটা তালিম নিতে হবে। তো সায়ানটে ভর্তি হলাম, সায়ানট আমার বড় ভাই, সায়ানটে আমি অনার্স ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে বুঝলাম যে আসলে লোকগান অনেক কঠিন গান। বলছি, যখন আপনি নিজে গান লিখেন বা সুর করেন, তখন কাউকে দ্বারা কি আপনি প্রভাবিত হন, বা কিভাবে আসলে সেটা লেখা হয়? সেটা তো অবশ্যই, তবে প্রকৃতি আমাকে প্রভাবিত করে, যে কোনো সুর প্রকৃতির সাথে রিলেটেড। এখন বৃষ্টি হলে, বাইরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি দেখলে বৃষ্টির রাগ, হ্যাঁ, মেঘ রাগ, ওর উপরে সুরটা খেলা করে। আবার যদি প্রচন্ড মানে শরৎকাল, হ্যাঁ, সাদা আকাশ,
কাশবন, তখন একটা সুর খেলা করে, ফাগুনের সময় একটা সুর খেলা করে, মানে সুর প্রকৃতির সাথে রিলেটেড, এটা তো অবশ্যই। আর যারা মহারথী গুরুজন মহাজন যারা সুর সাধনা করে গেছেন, তো তাদের জীবদ্দশায় তো অবশ্যই ওই যে বলে না যে গাইতে গাইতে গায়েন, তারপরে হচ্ছে শুনতে শুনতে শ্রোতা, পড়তে পড়তে পড়ুয়া, বলে না এরকম। তো লিখতে লিখতে লেখক বা কবি, তো পড়তে পড়তে অনেক সময় উপন্যাসও লিখে ফেলানো যায়। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা তো সমস্ত কিছু সময় শুনতে হয়, লিখতে, পড়তে হয়, লিখতে হয়, সম্মিলিত একটা, গাইতে হয়। তো তাদের জীবদ্দশা থেকে যখন আমি এই কিছু অনুকরণ করতে শিখলাম, এই ফিলোসফিটাকে চিন্তা মানে করতে শিখলাম, মানব প্রেম, মানব ধর্ম, মানুষের, মানে এটা জীবন বোধের একটা ব্যাপার। হ্যাঁ, ওই জীবন বোধটাই যখন চিন্তা হয় তখনই যে কোনো একটা টপিক চলে আসে, এবং সেই টপিকসের উপর কিছু কথা মানে গোছানো হয় এবং তার উপরে সুর করা হয়। আচ্ছা, তার মানে গানটা আগে লেখা হয় পরে সুর করা হয়? হ্যাঁ, এরকমও হয়, আবার আগে সুর আসে পরে কথা আসে, গুনগুন, একে অন্যের পরিপূরক আসলে। নতুন কোনো মৌলিক গানে কাজ করা হচ্ছে? হ্যাঁ, মৌলিক গানের কাজ করা হচ্ছে। মানে গানটি আমি গেয়েছি, প্রোটিউনের ব্যানারে আসবে। গানটির কথা এবং সুর প্রসেনজিৎ ওঝা দাদা, উনি খুব ভালো করছেন গানটা। ওটা আরো অনেক গান আসছে যেগুলো আসলে আমি বলতেও পারবো না, যে এত গানের কাজ করে। লাস্ট আমি হচ্ছে একটি গান করলাম পরিবেশ সচেতনতামূলক, এবার গাছ লাগান পরিবেশ বাঁচান। ওটা আমার লেখা সুর করা, আমার খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেলে ওটা প্রকাশিত করেছি আর কি। আচ্ছা, ভীষণ ভালো লাগলো ভাইয়া কথা শুনে, আপনার গান শুনে। আজকে আমাদের আয়োজনের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনিও ভালো থাকবেন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।